আসসালামু আলাইকুম। গতকালকে নোবেল আমার ছোট ভাই ও আমাকে একটা মেসেজ দিল যে ভাইয়া একটা স্পিচ শোনো, ভালো লাগবে তোমার। তা আমি তারেক রহমানের সম্ভবত গুলশানে একটা স্পিচ তিনি দিয়েছেন, সেই স্পিচটা আমি একটু শুনলাম এবং শুনতে শুনতে এত ভালো লাগলো যে গোটাল স্পিচটাই শুনলাম যে আসলে উনি কি বললো। তা আমি দেখলাম যে বিগত কয়েক বছরে আমার মনে হয় যে বাংলাদেশ শুধু না, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, এই কয়েকটা দেশের মধ্যে পাকিস্তানের ইমরান খান বাদে ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস যদি হয় এই স্পিচটা গতকালকে আমি শুনেছি তারেক রহমানের। তাই এই স্পিচটা আমার কেন ভালো লাগলো সেটা একটু আগে বলি। যে সেই স্পিচে উনি একটা ঢাকা শহরের পানির ব্যবস্থা ঠিক করার জন্য কি কি পরিকল্পনা নেওয়া উচিত, যেমন গোটাল বুড়িগঙ্গা শীতলক্ষা যে নদী আছে, এটা যে প্রায় 6 ফিট করে একদম গোটালটা খুঁড়ে ফেলতে হবে। তারপরে মানুষজন যারা আছে তারা যাতে ট্যাপ খুললে ভালো পানি পায়, সেই জন্য যে কি কি মানে পানিটাকে মেঘনা থেকে না এনে যদি আমাদের এই যে বুড়িগঙ্গা এইটা থেকে আমরা যদি নিতে পারি তাহলে কতটা ভালো হতে পারে। আর পানির লেয়ার এত নিচে নেমে গেছে যে দেখা গেল যে আমরা যদি পানি বাসায় কোনো জায়গা থেকে যে ঢাকা শহরে পানি পেতে চাই, তাহলে কয়েকশো ফিট খনন করার পরে দেখা যাবে পানির লেয়ার এত নিচে নেমে গেছে যে সেখান থেকে আমরা পানি পাবো। তারপরে যে আইটি ফার্মের ব্যাপারে, যারা কোনো টাকা পয়সা নেই তারাও যাতে ফ্রি ওয়াইফাই ফ্যাসিলিটি পায়, এইটার মাধ্যমে দেখা গেল যে তারা যে কোনো বাসায় মেসে হয়তো কষ্ট করে তারা আছে, তারা যদি একটা সুন্দর পরিবেশ পায় সেখানে তারা যে ঠিকভাবে দেখা যাবে যে আইটি সেক্টরের কাজগুলো করে রেভিনিউ বাড়াতে পারবে, তাদের জীবনের একটা উন্নতি হতে থাকবে। এরপরে যে বিভিন্ন দেশে মানুষ পাঠানোর ক্ষেত্রে ওনার যে পরিকল্পনা, আমি সত্যিকার অর্থে আমি তো চেষ্টা করি দুনিয়ার খুব সেরা সেরা স্পিচগুলো, বেশ করে আমার ছোট ভাই ডক্টর নোবেল ও যে কোনো জায়গায় যদি দেখে যে ভাই এটা একটু তুমি দেখো, আমাকে লিঙ্ক পাঠায়, তারপর আমি দেখি। তা সত্যিকার অর্থে ওনার এই স্পিচটাকে ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস এই কয়েক বছরের মধ্যে এটা বলতে হবে, ভেরি নাইস। এবং আমার মনে হলো যে উনি যেদিন বাংলাদেশে আসলেন ওনার উচিত ছিল এই স্পিচটা সেই দিন দেওয়া। তা উনি এত দেরিতে কেন দিলেন? যাই হোক, সেই সময় তো উনি প্ল্যান ওইভাবে এক্সিকিউট করার মতো হয়তো মানসিকতা ছিল না, বিভিন্ন কারণে হয়তো বলেনি। তবে এই স্পিচটা উনি যেদিন আসছিলেন সেই দিন বললে খুব অসাধারণ হতো, কারণ ওই সময় এসে কিন্তু উনি কোনো খুব ভালো একটা স্পিচ ওইটা, যাই হোক হয়তোবা তাড়াহুড়ার মধ্যে ছিলেন, যাই হোক আর কিছু কারণ যেটাই হোক। তো ওনার এই স্পিচটা গতকালকে যেটা আমি শুনলাম, আমার মনে হলো যে সত্যিকার অর্থে উনি যে পরিকল্পনাগুলো নিয়েছেন, এই পরিকল্পনাগুলো যদি সফল হয় তাহলে সত্যি দেশের যে অবস্থা এখন রয়েছে এটা অনেক আগায় যাবে। তবে হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, এটা জিনিস বুঝতে হবে আগে। উনি যে পরিকল্পনাগুলোর কথা বলেছেন, আমার মনে হয়েছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দেশ নিয়ে চিন্তা ভাবনা ছিল ওইটার একটা বলা যেতে পারে যে প্রতিচ্ছবি ওনার ওই স্পিচের মধ্যে আমরা পেয়েছি। এটা ভেরি নাইস। তবে একটা জায়গায় ওনাকে অ্যাড্রেস করলে খুব ভালো হতো, সেটা এরকম যে উনি ওনার স্পিচে আমরা কি কি করব সেই ব্যাপারগুলো খুব সুন্দর করে বলেছেন। আমার মনে হচ্ছে এটা হওয়া উচিত যে একজন লিডার এসে খালি বললো যে আমি এটা এটা করব, কিন্তু এটা কোনো রোড ম্যাপ নাই, কোনো যে ক্যালকুলেশন নাই, তাহলে ওই কথার কোনো ভিত্তি নাই। বরং একটা জিনিস আমি কিভাবে করব সেটার কমপ্লিট যদি রোড ম্যাপ থাকে তাহলে আমরা বিশ্বাস করাই যায় যে হ্যাঁ এটা হওয়া সম্ভব। এখন এখানে যেটা বড় প্রবলেমটা হয়েছে সেটা যে ওনার যে বিএনপির উনি যে এখন ওনার সম্বন্ধে যেটা মানুষের ধারণাটা আসতেছে বেশ অসাধারণ, স্পিচ শুনে আমরা যেটা, এবং ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, মানুষজনের সাথে মেশার যে ব্যাপার, এটা থেকে বিশ্বাস করতে হবে যে ওনার মধ্যে একটা বড় রকমের পরিবর্তন আছে এবং এটা খুব পজিটিভ দিকে, এটা খুব ভালো, ভেরি নাইস। এর সাথে ওনার আরেকটা জায়গায় ফোকাস করা উচিত যে দুর্নীতিতে আমার দলের কেউ যদি জড়িত থাকে তাকে কোনো রকমের আমরা ছাড় দিব না, এইটা কিন্তু ওনার স্পিচে আনা উচিত। এবং এক্ষেত্রে দৃশ্যমান কিছু পরিকল্পনা নেওয়া উচিত, যেটা আমি আজকে এই আমার একটু আগে ক্লাসের পরে আমি একটা আমাকে আবার আমার ছোট ভাই আর একটা পাঠালো, সেটা যে আমিরের জামাতের স্পিচটা আমি দেখলাম। তো জামাতের আমিরের যে স্পিচটা, সেটার মধ্যে খুব অসাধারণ কয়েকটা জিনিস দেখলাম। সেটা কি? সেটা হলো উনি বলছে যে আমরা ফ্যামিলি কার্ড দিব না, কারণ 2000 টাকায় কিছু হয় না, সত্যি কথা।
আমরা এই যে বিভিন্ন যে চাঁদাবাজি আছে এটা বন্ধ করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বুঝতে হবে। এই যে একটা মানুষ অটো চালায়, রিক্সা চালায়, তার লাইসেন্স করতে গেলে 50, 60, 70 হাজার, 1.5 লক্ষ টাকা লাইসেন্স দিতে হয়। এটা কিন্তু একটা ভয়ঙ্কর চাঁদাবাজি এবং এইটার পরোক্ষ প্রভাব যাত্রীদের উপরে পড়ে। এটার পরোক্ষ প্রভাব হচ্ছে দেশের অর্থনীতিতে পড়ে। তারপরে রাস্তার মোড়ে মোড়ে এই যে গাড়িগুলো, এখন আমি দেখি, আমি তো বিভিন্ন সময় মাস্ক পরে যাই, অনেকে চিনে না, ওইভাবে বুঝতে পারে না, আমি তো দেখি যে পথে ঘাটে আটকাচ্ছে। এই যে পাগলাপির আপনারা দেখবেন, এখানে গাড়ি আটকিয়ে কয়টা লাঠি আছে ওদের সামনে, প্রত্যেক গাড়ি থেকে 10 টাকা 20 টাকা করে নিচ্ছে। এই যে টাকাটা নিচ্ছে, এটা কারা? এরা হচ্ছে চাঁদাবাজ। নিশ্চিত করে আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা কোনো না কোনো ভাবে ম্যানেজ করছে, সেখানে থানা হোক, ওইখানকার প্রশাসন হোক, যে কোনো কিছু একটা ম্যানেজ করেছে। অথচ ওইখানের পাশে পুলিশ আছে, পাশে থানা আছে। এই যে এরা যে চাঁদাবাজিটা করতেছে, এটা নিশ্চিত করে এইটা কিন্তু মানুষের মনে খুব বড় রকমের কষ্টের একটা কারণ। তার মানে এই যে চোখের সামনে যেটা দেখে মানুষ, যে ঠিক আছে এরকম চাঁদাবাজি করতেছে, এরা কোন দলের লোক? এই দলের। তো এইটা যাতে কেউ করতে না পারে, এইটাতে আপনাদের গুরুত্ব দিতে হবে। এই যে চাঁদাবাজি গুলো, এবং মানুষ যখন যে কোনো একটা কাজে যায়, থানায় যায়, মেডিকেলে যায়, আমি আবার মেডিকেলের কথাই বলি, দালাল দিয়ে ভরপুর। হ্যাঁ, পার্টির লোক ছাড়া কোনো কাজ হয় না, ধান্দাবাজ দিয়ে সব জায়গায় হচ্ছে ভর্তি আছে। তাই এই যে দালাল, ধান্দাবাজ, এদের ব্যাপারে যদি আমরা শক্ত না হই, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা ঘটনা শুনছিলাম, সত্য মিথ্যা জানি না, শুনেছি। আমাদের রংপুর মেডিকেলের ওইখানে অনেকগুলো দালাল ছিল, ওগুলোকে ধরায় নাকি, মানে ধরে ঠ্যাংগুলো, পা গুলো উপরে, মাথাটা নিচে লটকায় সেই মায়ের, এবং সব দালাল পালাইছিল। শুনছি আমি, সত্যি মিথ্যা। দেলোয়ার হোসেন সাইদির, আল্লামা সাইদির একটা ঘটনা শুনছিলাম, যে ওনার এলাকায় উনি এক প্রাইমারি স্কুলে গিয়েছেন, যে শুনেন যে হেডমাস্টার সাহেব নাই। কেন, কি হয়েছে? যে উনি হচ্ছে যে ইন্ডিয়া চলে গেছে। কেন? কারণ ওনার মেয়েকে কয়েকজন বখাটের ছেলে মানে হচ্ছে ইফটিজিং যেটা, সেটা করেছে। এইটা শোনার পরে উনি প্রোগ্রাম ওইখানেই শেষ করলেন, এবং প্রোগ্রাম শেষ করার আগে, সাথে সাথে কথা শেষ করার আগে বললেন, ওইখানে ওনার সাথে ডিসি ছিলেন, এসপি ছিলেন, যে আপনাদেরকে সময় দিলাম 24 ঘন্টা, যেই বখাটে ছেলেরা এই এলাকায় মেয়েদের সাথে এরকম মানে বাজে আচরণ করে, তাদেরকে থানায় নিয়ে এসে বাকিটা কিভাবে করা উচিত সেটা আপনারা ডিসিশন নেবেন, না হলে কিন্তু আপনাদের ব্যাপারে আমি ডিসিশন নেব। তারপর আমি শুনলাম যে রাত 10টা হতে হতেই ওই ছেলেদেরকে ওইটা আচ্ছা ওইটা আচ্ছা ওটা কি হয়েছে, রাত 10টার দিকে তাকে নিয়ে এসে একদম থানার সামনে নাকি আম গাছ নাকি গাছ আছে, গাছের মধ্যে লটকিয়ে আচ্ছা মতো 6-7টা ছেলেকে ধোলাই। আমরা বলি না যে মানুষকে আইন নিজের হাতে, কিন্তু এতে হয় কি, ওই এলাকায় যে ইফটিজিং, এই জিনিসটা চিরতরে বন্ধ হয়ে যায়। তার মানে মানুষ এই জিনিসগুলো পছন্দ করে, যে একজন হচ্ছে যে এরকম আজে বাজে আচরণ করবে, তাকে গ্রামের মানে মানুষজন সবাই মিলে ডিসিশন নেবে যে এরা খারাপ ছেলে, এদেরকে হচ্ছে এরকম কঠিন শাস্তির আওতায় আনতে হবে। তো এইটা যখন যে কোনো মানুষজন করে, তখন কিন্তু অটোমেটিক ওই মানুষের প্রতি মানুষের আন্তরিকতা বেড়ে যায়, যে না ঠিক আছে, আমরা হচ্ছে এনাকে হচ্ছে যে আমাদের প্রতিনিধি হিসাবে দেখতে চাই। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি বারবার যেটা জিনিস বলি, যে এই যে দালাল চক্র এবং এই ড্রাগ অ্যাডিক্টেড নিয়ে উনি কিন্তু কথা বলেছেন না, এটা তারেক রহমানের স্পিচ আমি শুনছি। তার মানে তারেক রহমানের স্পিচ কিন্তু খুবই অসাধারণ, কিন্তু ওনার এই কয়েকটা জায়গায় একটু ফোকাস করা উচিত, যে এই যে যারা হচ্ছে যে এই যে ধান্দাবাজ বাটপাট টাইপের যে লোকেরা, যারা একটা বিশেষ পার্টির সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় মানুষকে ধমক মারতেছে, মানুষের চাঁদাবাজি করছে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, এগুলোর বিরুদ্ধে আপনাদের কঠোর হতে হবে। নর্মালি কিন্তু বিএনপির প্রতি মানুষের একটা ভালো সফট কর্নার আছে, ঠিক না? কিন্তু সমস্যাটা হয়েছে এই দলের যে এই যারা এই ধান্দাবাজ লোক, এরা কিন্তু ডুবাবে, এদের ভোট দিয়ে কিন্তু কেউ ক্ষমতায় আসতে পারবে না, এরা হচ্ছে ধান্দাবাজ। দেখেন, আপনাকে ভালো মানুষজনের ভোট নিতে হবে। ভালো মানুষজনের ভোট আপনি কখন পাবেন? নিরপেক্ষ মানুষজনের ভোট কখন পাবেন? যখন আপনি ভালো কাজ করবেন। আর যারা হচ্ছে যে স্বার্থের কারণে দল করে, যেমন আওয়ামী লীগ ছিল, তখন একটা দল ছিল না আওয়ামী লীগের সাথে যারা জড়িত, মানে এক কথা আওয়ামী লীগের নাম সাইনবোর্ড দিয়ে ইচ্ছা মতো 2 নম্বরই করতো। গোটাল দায়িত্বটা শেষে কিন্তু আওয়ামী লীগ যারা করতো তাদের উপরে গিয়েছে, স্বাভাবিক। তার সাথে তো তাদের আয়না ঘর, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন, এগুলো তো আছেই। কিন্তু আপনাকে বুঝতে হবে যে, এবং ওই
মানে হচ্ছে যতগুলো খারাপ কাজ একটা সরকারের আমলে হয়, সমস্ত দায়িত্ব কিন্তু সরকারের। ঠিক তেমনি করে আমাদের যে বর্তমানে তারেক রহমান এবং হচ্ছে এখানে জামায়াতের আমির যিনি আছেন, এই দুইজনের স্পিচেই আমি দেখলাম, তার মধ্যে তারেক রহমানের স্পিচটা আমার একদম যেটা হয়েছে সেটা হচ্ছে খুব কনস্ট্রাকটিভ মনে হয়েছে, যে উনি মানে এটা নিয়ে রীতিমতো পড়াশোনা করে এসে একদম সুন্দর করে, আমি দেখলাম যে নিম গাছ যে সাধারণ গাছের চেয়ে 3 গুণ বেশি অক্সিজেন নেয়, বেশ নাইস স্পিচ। যেটা ভালো হবে মানুষ অটোমেটিক বলবে। আমি কিন্তু নর্মালি আপনারা যদি দেখেন আমাদের পেজে আমরা যেটা ঠিক সেটা বলার চেষ্টা করি, যে আসলে আমরা কাকে ভোট দিব এই ক্ষেত্রে আমাদের নিরপেক্ষ হতে হবে। আমরা দেখব শেষ পর্যন্ত যে আমাদের দেশের জন্য কোন মানে দল কোন আসনে কতটা ভালোভাবে কাজ করতে পারবে, কাকে দিয়েছে, সবকিছু অ্যানালাইসিস হবে। এই 2-1 মধ্যেই তো এটা নিয়ে আমরা আমাদের পেজে আমরা এই প্রোগ্রামগুলো করব। এবং সামনের ইলেকশনটা খুব মানে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গেম চেঞ্জিং একটা ইলেকশন। এই ইলেকশনে আপনাকে দলকানা হওয়া যাবে না, মানুষের কোয়ালিটি দেখে ভোট দিতে হবে। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা যাদেরকে প্রতিনিধি নির্বাচন করব তারা যাতে কোনো কারণেই খারাপ লোকজনদেরকে প্রশ্রয় না দেয়। তার মানে খারাপ লোকজনদেরকে যারা প্রশ্রয় দেবে সেই পার্টিকে যদি আপনি ভোট দেন, আপনি যদি ভালো লোক হন তাহলে আপনার কিন্তু খবর আছে। কেন? কারণ আপনার কাছে আসে চাঁদাবাজি শুরু করবে, আপনাকে ঠকাবে। এই যে মানুষজন একটা বিপদে পড়লে থানায় যায়, যদি বিচার না পায় তখন মানুষজন কাকে রাগ দেখায়, যে দেশের সরকার ভালো না। মেডিকেলে গেলে যখন চিকিৎসা পায় না, ডাক্তারকে তো গাইলাই, তার সাথে কাকে? দেশের সরকার ভালো না। আপনার পথে ঘাটে গেলে রাস্তাঘাট যখন খারাপ হয়, কাকে গাইলাই? যে দেশের কোনো আইন কানুন নাই। ব্রিজ পার হতে যাচ্ছে, সেইখানে হচ্ছে ব্রিজ টঙ্গর বঙ্গর করতেছে, যে সরকার ঠিকভাবে নেই। তার মানে ভালো কিছু হইলে যেমন সরকার এটার ক্রেডিটটা পায়, খারাপের জন্য রেসপন্সিবিলিটিটাও কিন্তু তাদের উপরে পড়ে। এই জন্য আমার মতে যে পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি এবং জামাত, আপনাদের এই যে সামনে 12 ফেব্রুয়ারি তো 20 দিনের মতো আছে, এই সময়টা কিন্তু আমরা আসবো। প্রত্যেকদিন আমরা সামনে যে কে কি বলছে এটা নিয়ে, এবং আমরা আমাদের পেজে কয়েকটা বড় রকমের টক শো আমরা আনবো ইনশাআল্লাহ। আশা করছি এটা যে কোন দলের কিরকম ম্যানিফেস্টো আছে, আসলে ওনারা কি করতে যাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এবং আমরা চাই সারা দেশের মানুষ বুঝে শুনে ভোট দেন। ভোটটা হচ্ছে কি জানেন, আপনি কোন ধরনের মানুষজনকে দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চান, এইটাতে আপনার মনের ইচ্ছা, আপনার মনের ভাবনাটা কি সেটা। এক্ষেত্রে কোনো কারণেই মানে দলকানা হওয়া যাবে না। এই দলকানা জিনিসটা খুব খারাপ, দেশ ধ্বংস হয়েছে দলকানার কারণে। আপনি দেখেন, আপনারা অনেকে জিজ্ঞেস করেন কোন দল ভালো খারাপ। আমি প্রত্যেকটা দলেরই পজিটিভটাও আমরা বলবো, প্রত্যেকটা দলের উইকনেসটাও বলবো। যেমন তারেক রহমানের এই স্পিচটা অসাধারণ, হয়তোবা যারা ওদের দলের তারাই হয়তো বুঝতেছে কিনা আমি জানি না, কিন্তু আমার মতে খুব অসাধারণ স্পিচ দিয়েছে। তাহলে স্পিচটা আমি তো বললাম আমি কয়েক বছরের মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট স্পিচেস, তার মানে খুবই ভালো স্পিচ, নাহলে বলতামই। এবং নোবেল যখন আমি বললাম দেখি কি ব্যাপার, ও বলতেছে কেন, তো ও তো নর্মালি আন্দাজে বলবে না। আসলে আমার ভালো লেগেছে, খুবই নাইস। তা আমরা আশা করি যে যারা লিডার হবে তাদের নলেজটা এরকম হবে যে আসলে আমি কি করবো। এবং চোর বাটপারের সাথে থাকলে আপনার দল শেষ। কারণ মানুষজন আপনাকে মানে আপনার সম্বন্ধে ধারণাটা নেই, আপনার আশেপাশে কারা আছে, আশেপাশে সব সেকেন্ড টাইম দিতে যাচ্ছি, কিন্তু স্যার আর্থিক সমস্যা আছে, টাইম দেওয়ার জন্য স্যার আমি সেকেন্ড টাইমার দেওয়ার জন্য হেল্প আছি। যতটুক আয়াত বিনতে অফিসে কথা বলে, এখন অন্য প্রোগ্রাম নিয়ে বলছি। তাহলে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো, আমরা চাই যে যারা এই যেমন জামাতের একটা ভালো ধারণা আছে তাদের সম্বন্ধে, যে তারা কোথাও চাঁদাবাজি করে না। এবং সত্যি হ্যাঁ, তারা হচ্ছে যে মানুষের কাছে যে কোনো প্রোগ্রাম উপলক্ষে ইয়ানত নেয় বা বলে যে আপনারা হেল্প করেন। দেখেন না, মানুষের কাছে আপনি হেল্প চাওয়া এটা কোনো খারাপ জিনিস না। আর আপনি গাড়ি আটকায় চাঁদা নিচ্ছেন, পার্টির কাছে যাবে এই মানে 2 নাম্বারই করতে, এটা মানুষ পছন্দ করে না। এবং যারা চাঁদা তুলতে যাচ্ছে লোকগুলোর চেহারাও কিন্তু মানুষ দেখে, গাঁজাখোর, ড্রাগ এডিক্টেড, মানে হচ্ছে 2 নাম্বারই ব্যবসা করে, আজে বাজে লোকজন, এটা কিন্তু মানুষজন পছন্দ করে না। এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, তা আমার মনে হয় যে প্রত্যেকটা মানে হচ্ছে আসন নিয়ে আমরা ইনশাআল্লাহ আশা করছি খুব দ্রুত আমাদের করতে হবে। সামনের টাইমটা খুব ইন্টারেস্টিং টাইম হতে যাচ্ছে। এবং আমরা চাই যে দেখেন, রাজনীতিতে যারা আপনারা আসতে চাচ্ছেন ভালো মানুষজন আসেন। মানে আপনি যদি টার্গেট থাকে যে রাজনীতি থেকে আমি টাকা ইনকাম করবো, তাহলে আপনার রাজনীতি আসার দরকার নেই। রাজনীতিতে ওই লোকজনদের আসা উচিত যারা জীবনে ভালো কিছু অলরেডি করেছে এবং এই রাজনৈতিক সুবিধা ব্যবহার করে যারা কোনো টাকা পয়সা নেবে না, এরকম লোকজন যখন রাজনীতিতে আসবে দেশ চেঞ্জ হয়ে যাবে। বিশেষ করে বাংলাদেশ যে কোন পর্যায়ে যেতে পারে আপনি চিন্তাই করতে পারবেন না। কারণ বাংলাদেশের এই যে
অর্থনৈতিক যে ওইটাকে যেটা আমি বলি যে করাপশনটা আছে, দুর্নীতিটা আছে, এটা যদি বন্ধ হয়ে যায়, বন্ধ মানে যদি 80% কমে যায়, তাহলে এই দেশের যে মানুষজনের জীবন কোথায় যাবে? কেননা বাংলাদেশের সব লোক একই মানসিকতার, ভাষা, কালচার সেম, সবাই মিলেমিশে থাকে। হ্যাঁ, মানে ভালো মানুষ দেশের, আলহামদুলিল্লাহ। আর অনেকে বলে যে আমাদের দেশের লোকের মধ্যে অনেকের সততার ঘাটতি আছে, এটা সব প্র্যাকটিস হয়নি, এই জন্য এটা হয়েছে। মানুষজন যখন এটা দেখবে যে না, এটা সততার মাধ্যমে জীবনে বড় কিছু করা যায়, সততার মাধ্যমে ঋণ খেলাপিদের ভোট না দেয়, হ্যাঁ এটা নিয়ে আমরা বলবো কারা কারা ঋণ খেলাপি, এটা নিয়ে আমরা, এটার ক্ষেত্রে তো নির্বাচন কমিশনের কাজ তো ক্লিয়ার যে ঋণ খেলাপি তাকে কি হিসাবে ওনারা দিচ্ছে, আমি জানি না, দেওয়ার কথাই না এটা। হ্যাঁ, তাই এই ব্যাপারগুলো তো আসলে ওনারা দেখবেন, আমরা দেখবো যে আসলে একটা লোক, ওনার কোয়ালিটি কি, উনি জাতীয় সংসদে কেন যেতে চাচ্ছেন, ওনাকে দিয়ে আসলে কি হবে। তাই এই কাজটা আমরা করবো, এবং আমার মনে হয় যে আপনাদের গরম গরম বক্তব্য না শুনে, এই তারেক রহমান যেরকম সুন্দর স্পিচ দিয়েছেন, এরকম প্রত্যেকটা এমপি যারা দাঁড়িয়েছেন তাদের কাছে শোনা উচিত যে আপনি আমাদের এলাকায় দাঁড়াতে আছেন, কিভাবে করবেন, কি করবেন। হ্যাঁ, এবং তার আশেপাশের লোকজন দেখবেন যে যে দাঁড়িয়েছে তার আশেপাশে কি ভালো লোকজন আছে না খারাপ লোকজন। এই খারাপ লোকজন থাকে তাহলে আপনাদের কপাল খারাপ, যদি ভালো লোকজন থাকে তাহলে আপনাদের কপাল ভালো। বুঝাইতে পারছি? এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখনকার সময় মানুষকে ভয় দেখিয়ে, মাস্তানি করে, হ্যাঁ, মানুষকে দমিয়ে রেখে, মানুষের উপরে নির্যাতন করে, বিভিন্ন রকমের কায়দা কানুন করে কিন্তু ক্ষমতায় যাওয়ার রাস্তাটা খুব কঠিন হয়ে যাবে। বরং ভালোবাসা দিয়ে, মানুষকে আপনি বুঝিয়ে, মানুষের উপকার করে, মানুষ যদি আপনার মন থেকে পছন্দ করে, তাহলে দেখবেন যে মানুষই টাকা দিয়ে। এবং রাজনীতি, এই ভোটটা হওয়া উচিত, সবাই দেবে ভোটটা এমন ভাবে যাতে করে ইয়াং যারা ইয়াং বলতে আমি বোঝাতে চাচ্ছি যে যারা কাজে কর্মে খুব উদ্যমী, তারা বয়স কম বেশির সাথে না, এবং যারা ওইটাকে আমরা যেটা বলি যে যে ভালো কাজ করতে আসবে, তাদেরকে জনগণের উচিত টাকা দেওয়া। ওনারা কেন খরচ করবে? আমাদেরকে অনেকে বলে যে আপনারা, আমি আমাদের বহুত কাজ, আপনার কেন এখন দাঁড়াইতে যাবো, দরকার কেমন? আমাদের বহু কাজ আছে, আমাদের নিজেদের কাজ নিয়ে আমরা ব্যস্ত। এমপিতে যারা হবে তাদের কথা কয়জন শোনে? আমাদের কথা আল্লাহর রহমতে, আল্লাহ চাইলে তার বেশি লোক শোনে, আলহামদুলিল্লাহ। এটা মানুষজনের ভালোবাসা, আন্তরিকতা। সবাই যদি রাজনীতিতে অ্যাক্টিভলি যাবে, তাই এই জিনিসটা নিয়ে অ্যানালাইসিসের তো দরকার আছে। তা আমরা এটা অ্যানালাইসিস করতে চাই যে আসলে রাজনীতিতে সামনের 20টা দিন প্রত্যেকদিন আপনাদের সচেতন হতে হবে। কারণ 5 বছরের জন্য যাকে আমরা আনবো, সেই লোকগুলো যাতে ভালো লোক হয়, এবং ভালো লোক হলে আপনি দেখবেন দেশটা কিরকম হয়। আপনাকে থানায় গিয়ে কায়দা কানুন, বিভিন্ন দালালের খপ্পরে পড়তে হবে না, মেডিকেলে গেলে ভালো ট্রিটমেন্ট পাবেন, স্কুল কলেজে পড়াশোনা হবে, আপনি আপনার মতো ব্যবসা বাণিজ্য করবেন, মানুষ ঠিকভাবে কর দিবে, দেশটা অন্যরকম হবে। আমি তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব অসাধারণ দেশ হবে। কিন্তু এক্ষেত্রে পলিটিক্যাল লিডারদেরকে সব দেখে আমাদের বাছাই করতে হবে। তো এবারকার যে ভোটটা, এই ভোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা সৎ, ইমানদার, চুরি করবে না, ডাকাতি করবে না, তাদেরকে ভোট দিতে হবে। বুঝতে পারছেন? এইরকম লোকজনকে। এবং ক্ষমতায় গিয়ে আমি টেন্ডারবাজি, চাঁদাবাজি করব, লাইসেন্স বিক্রি করব, বিভিন্ন রকমের রাস্তাঘাটের, কালভার্টের কাজ নিয়ে টাকা চুরি করে খাবো, এই চিন্তার সাথে যারা জড়িত তাদেরকে সালাম দিয়ে দেন যে না ভাই, চলবে না, আসসালামু আলাইকুম। তা আমার মনে হয় অনেকটা এই ব্যাপারগুলো ইনশাল্লাহ আমরা সবাই, এবং ভুলেও হারাম টাকা খেয়ে কোনো নিজের সুবিধার জন্য দেশকে ধ্বংসের পথে দিবেন না। বিশ্বাস করেন, যাকে আপনি মন থেকে ভালো মনে করেন যে আচ্ছা, আমি এই লোকটা যদি যায় তাহলে কি আসলে ইনি চুরি করবে, নাকি টাকা বাঁচাবে, নাকি যে ইনি দাঁড়া দেখছি হ্যাঁ রাজীব, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু দেখতে হবে যে আসলে, হ্যাঁ, হ্যালো, আসসালাম, হ্যাঁ, কোনো সমস্যা? আমি এই যে লাইভে আছি, দেখাইতে পারো যে এই যে থানায় যে তোমরা গেছো, কি অবস্থা, আমি লাইভে আছি আমি, ঠিক আছে? তুমি দেখো আমাদের পেজে আমি লাইভে আছি। যে আসলে মানুষজন হেল্প করে, অনেকে আছে অনেক ভালো হেল্প করে, আর অনেকে তো দেখা যায় যে বিভিন্ন অজুহাত দেয়। হ্যাঁ, সেই কথাগুলাই বলছি, দেখো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওই যে যেটা দেখো, যে আমি অবাক হয়ে যাই যে আমাদের যে পেজ ডক্টর নাবিল, আমার না, এবং আমার ছোট ভাই ডক্টর নোবেলের, আমাদের যে 2টা পেজ, কতজন 2 নাম্বারই করতেছে, এবং এত জলজ্জন্ত প্রমাণিত 2 নাম্বার। এটা ধরতে গেলেও আমরা তো আর যেতে পারি না, আমাদের অফিসের আমার ছোট ভাই ওদেরকে পাঠিয়েছে, মানে রাজীবকে পাঠিয়েছি এবং হিলিয়ামকে পাঠিয়েছি। তা ব্যাপারটা হলো যে জলজ্জন্ত একটা জিনিস,
আমরা জীবিত, প্রত্যেকদিন কথা বলছে, আমাদের জিনিস মানুষ নকল করে লক্ষ লক্ষ টাকা দিয়ে হচ্ছে জিনিস 2 নম্বরই করে মানুষের কাছ থেকে বাটপারি করতেছে। তো প্রশাসনকে আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল, তারা হচ্ছে যে গুরুত্বের সাথে নিয়েছে। আজকে হচ্ছে যে স্ট্রিট ফার্স্ট থেকে লোকজন এসে ওনাদের একদম মানে সর্বোচ্চ লেভেলে যেটা করা সেটা করেছে আলহামদুলিল্লাহ। তা আমরা চাই শুধু আমাদের ক্ষেত্রে না, যে কোনো একটা সত্যিকারে অন্যায় দেখলে প্রত্যেকটা মানুষকে যাতে সেরকম সাপোর্ট থানাগুলো থেকে পায়, মানুষজন তখন মন থেকে খুশি হয়েছে। মানুষের আসলে চাওয়াটা কি খুব বেশি যে কেউ কাউকে টাকা দিবে, পয়সা দিবে না। মানুষ চায় যে ভাই আমার যেটা, আমি বিপদে পড়ছি, আমার সাথে অন্যায় হচ্ছে, আমি যাতে এই অন্যায়ের একটা সুরাহা পাই। মানুষ অসুস্থ আসছে, সে যাতে সুস্থ হওয়ার জন্য একটা ট্রিটমেন্ট পায়। মানুষ একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে খুব বিরক্ত যাতে না করে। কোথাও হচ্ছে যে একজন মানে হচ্ছে একটা জিনিস দোকানে খেয়ে টাকা না দিয়ে চলে গেল, এরকম যাতে করতে না পারে। সম্মানের সাথে, মর্যাদার সাথে সবাই ভালোভাবে থাকতে চায়। তাই এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে যে মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে মানুষের ইয়াটা কি, যে মানে মানুষের হচ্ছে চাওয়াটা কি। মানুষের চাওয়া হচ্ছে যে সে পরিশ্রম করবে, সে যাতে অন্যায়ের শিকার না হয়, কোনো জায়গায় যাতে তার মানবিক যে মর্যাদা বোধ সেটা যাতে ভুলুণ্ঠিত নয়। মানুষের চাওয়া কিন্তু বড় কিছু না। এবং এই ক্ষেত্রে এই যে বাংলাদেশের বিভিন্ন যে এই যে আইন শৃঙ্খলায় যারা জড়িত আছেন প্রত্যেকেই কাজ করেন এক্ষেত্রে একটু অ্যাক্টিভলি, একটু যে আমি মানুষের যখন উপকার করি, এটা যে একটা কোন দিক থেকে দোয়া আসবে কেউ জানে না। আমি দেখছি, আমি মানে এয়ারপোর্টে গেলে আমার খুব অবাক লাগে। একদিন এসে আমাকে একজন নিয়ে গেলো যে স্যার আপনি আসেন। আমি বললাম কেন, কি হয়েছে? বললো স্যার আমি যখন এভিয়েশনে পরীক্ষা দেই আপনি আমার এটা সাইন করে দিয়েছিলেন, অন্য সব জায়গায় গিয়েছি কেউ দেয় না, আপনি আমাদের দিয়েছিলেন, তখন আপনাকে আমরা খুঁজি। তা আমি তো সবাই আসলে করে দিয়ে দেই যে ঠিক আছে একে হেল্প করে দিলাম। তা আসলে কোথায় যে কাকে পাওয়া যায় এটা অবাক করার মতো ব্যাপার। মানে মানুষজনকে যখন আমরা হেল্প করি, আল্লাহ কিভাবে হেল্প করবে সেটা আমরা জানি না, কিন্তু এটা আমরা মানুষের বিশ্বাস করি। আমরা মনে করি মানুষের সাথে মানে হচ্ছে যে মানুষকে বোধহয় একটু জ্ঞানজামের মধ্যে ফেলা, মানুষের একটু বিপদে মজা নেওয়া, এটা খুব খারাপ জিনিস। আপনি যখনই পারেন মানুষকে হেল্প করেন, যখনই পারেন হচ্ছে যে অন্যের উপকারে একটু মানে হচ্ছে হাত দেন, দেখেন যে কোন দিক থেকে দোয়া আসবে, আপনি অবাক হয়ে যাবেন। তো এই কাজগুলো সারা দেশের, এবং আমার যেটা মনে হয় যে আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানগুলোতে মানুষজন আরো বাড়ানো উচিত, এটা নিয়ে আমরা আসবো। এবং এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি, ভালো মানুষকে আনতে হবে যারা পরকাল সম্বন্ধে চিন্তা করে। দেখেন আমি অনেক দেখছি এরকম যে মা বাবা সৎ এবং তার সন্তানগুলো ভালো জায়গায় গিয়েছে, আবার অনেক দেখেছি মা বাবা অসৎ, প্রচুর টাকা পয়সা খরচ করছে, ছেলে মেয়ে ভালো জায়গায় যায়নি, বাপ মাকে সম্মান করে না, জীবন ধ্বংস। তার মানেটা কি? মানুষের দোয়া এইটা জীবন অন্যরকম করে। আর আপনি মানুষের এই যে মানুষকে যে একটা বিপদে ফেললেন, মানুষকে যে একটা হেল্প করলেন, আপনার সুযোগ থাকলে আপনি কি মনে করছেন মানুষ বুঝে না? বুঝে। এবং তখন কি করে মানুষ হচ্ছে যে এই যে এটাকে যেটা অটোমেটিক মন থেকে একটা হচ্ছে বদদোয়া বলি চলে আসে। তো এইগুলো জিনিস, এবং পলিটিক্যাল লিডার থেকে শুরু করে সবাই জানে, হ্যাঁ জানাই যে হচ্ছে যে একজন আরিফ হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশ নিয়ে যে খেলাধুলা নিয়ে সেটা নিয়ে পরে বলবো। আজকে আসলে মূল ব্যাপার যেটা, স্পিচ দুইটা খুব অসাধারণ হয়েছে। তা আমার মনে হয় যে আমিরে জামাতের স্পিচে চাঁদাবাজদের বিরুদ্ধে যে শক্ত পদক্ষেপের কথা বলা হয়েছে এটা খুব পজিটিভ। তবে ওনার অন্য পরিকল্পনাগুলো আরেকটু এলাবোরেটলি বলা উচিত যে কি কিভাবে করবে। আর যারা তারেক রহমানের যে স্পিচ, সেখানে উনি সুন্দর করে পরিকল্পনাগুলো উত্থাপন করেছেন। তবে ওনাকে হচ্ছে স্পষ্ট করে বলা উচিত যে চাঁদাবাজ, ধান্দাবাজ, বাটপার, টাউট, গাঁজাখোর, এদের ব্যাপারে ওনার স্টেপটা আসলে কি হবে। এটা কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো হবে? তাহলে ক্লিয়ার কাট। উনি হয়তো চিন্তা করতেছেন অনেকে আছে কি করব। দেখেন ওগুলোর ভোট দিয়ে আপনার চিন্তা করতে পারেন, ওদের ভোটে আপনার প্লাস মাইনাস হবে না। প্লাস মাইনাস হবে কমন পিপল যদি আপনাকে ভোট দেয়, আপনি চলে আসবেন। কমন পিপলকে ধরেন, কমন পিপল কি চায়? আপনি এই যে চাঁদাবাজ, ধান্দাবাজ বাংলাদেশে কিন্তু বেশি না, অল্প কয়েকটা, কিন্তু এই অল্প কয়েকটা আপনার হাজার হাজার ভোট খেয়ে ফেলবে, লক্ষ লক্ষ ভোট খেয়ে ফেলবে, কোটি কোটি ভোট খেয়ে ফেলবে, এটা বুঝতে হবে। তার মানে একজন বলতেছে স্যার আপনি কোনটার পক্ষে? আমি হচ্ছে যারা যেই ভালো কাজটা করে তার পক্ষে আমি, আর যারা যে অন্যায়টা করে সেটার বিপক্ষে। আমার তো পক্ষে বিপক্ষে আমি সবার সত্যিটা বলবো যে ভালোটা কি খারাপটা কি, ঠিক আছে? কারো পক্ষে হইতে হবে কেন? আমি হচ্ছে ঠিক কথা যেটা সেটা বলবো ইনশাআল্লাহ।
হ্যাঁ, আর আমার কথার মধ্যে যদি কোথাও মনে হয় যে কি স্যার মধ্যে কারো পক্ষ নিয়ে হলো, আপনারা বলবেন, আমি তো দেখতেছি, আমার তো কমন সেন্স আছে। আমি আল্লাহ সবসময় বলি যে আল্লাহ আমি তাদের নিরপেক্ষভাবে সত্যিটা তুলে ধরতে পারি, তাহলে দেশের মানুষ যেন অনেক উপকার হবে। আর বেশিরভাগ মানুষ যেন বুঝেন যে কোনটা ঠিক বেঠিক। ঠিক আছে, এই যে দেখেন আমি রংপুরে দেখছি, আমি প্রায় রিক্সাওয়ালাদের সাথে কথা বলি, অটোওয়ালাদের সাথে, বলে স্যার আমি লাইসেন্স করতে গেছি 70,000 60,000 টাকা নিয়েছি, আমার অটো লাইসেন্স করতে 1.5 লাখ 1,65,000 কে নিছে? বলছে একটা দালাল চক্র আছে এটা। তাহলে এই যে আমি শুনলাম, ক্যালকুলেশন করেছে, এটাতে কোটি কোটি টাকা একটা চক্র হাতিয়ে নিয়েছে। তো এইটা কি এখানকার প্রশাসনের লোকজন, এটার সাথে সিটি কর্পোরেশন যারা, তারা কি জানে না? তারা কেন এটা কিছু করেনি? তাহলে পলিটিক্যাল লিডার যদি সৎ হইতো, একদিনে এগুলাকে ধরা দিত। তো এই যে জিনিসগুলো, এগুলো প্রত্যেকটা জায়গায় আছে। আপনি একটা পাসপোর্ট অফিসে যাবেন, সেখানে 2 নম্বরে, থানাতে 2 নম্বরে, মেডিকেলের কথা তো আমি বললাম 2 নম্বরে। এরপরে আপনি ইয়াতে যান, ওটাকে বলে হচ্ছে ভূমি অফিসে যান 2 নম্বরে, টিকিট কাটবেন ট্রেনের, সেখানে 2 নম্বরে, লঞ্চের টিকিটে 2 নম্বরে, রাস্তায় বের হবেন হচ্ছে অটো, ট্রেন, সেইটাতে যাওয়ার আগে হচ্ছে চাঁদাবাজি। মানে গোটা বাংলাদেশটাই হচ্ছে চাঁদাবাজদের দেশ হয়ে গেছে। তো এগুলো কি বন্ধ করা সম্ভব না? 100% সম্ভব। ইমানদার লোকজন থাকলে ডিরেক্ট অ্যাটাক হবে, এবং যেটা শাস্তি হওয়া উচিত সেটা যদি হয়, অবশ্যই তখন দেখবেন দেশটা অন্যরকম হবে। আমার তো খুব স্বপ্ন যে ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমতে, হ্যাঁ অবশ্যই বিয়ে করেছি আমি কবেই, হ্যাঁ, তাহলে এবং যেখানে মানুষজন আমরা অন্যায় দেখে চুপ করে থাকি, এই যে মেডিকেল আপনি দেখেন অ্যাম্বুলেন্সদের একটা বড় রকমের সিন্ডিকেট, এই যে ডায়াগনস্টিক সেন্টারগুলো সিন্ডিকেট, সব কোন জায়গায় আছে? দালাল, মেডিকেলে ডাক্তার থেকে শুরু করে আপনি যেই জায়গাতে আসবেন সব জায়গায় দালাল। এই জন্য আমি বলি যে এখন অনলাইনে ইমানদার ডাক্তার দেখে দেখান, একদম সুন্দরভাবে ভালোভাবে আপনি ট্রিটমেন্ট নিয়ে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, একজন বলছে স্যার আমার গাড়িতে আপনি হেল্পারে নেবেন, আমি ড্রাইভার হলে অবশ্যই হেল্পার হিসেবে নিয়ে নেবো। ঠিক আছে, ওকে। তা যে জিনিসটা বলছিলাম সেটা হলো যে দেখেন, কেউ কেউ জামাতকে সাপোর্ট করে, কেউ কেউ বিএনপিকে, কোনো ফাইন, আপনি অবশ্যই সাপোর্ট করবেন, কিন্তু আমার কথা, ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি নিরপেক্ষভাবে দেন। এবং শুনেন, ভোট নিরপেক্ষ লোকজনের ভোটে কিন্তু একটা সরকার তৈরি হয়। কিছু লোক আছে অন্ধ, ABCDEFGS এর সাপোর্ট, সেটা দেয়। হ্যাঁ, পৌরসভা অফিসগুলোতে কোটি কোটি টাকার, সিটি কর্পোরেশন, তাই এগুলো কি ভালো লোকজন আসলে আপনি মনে হয় এগুলো চলবে না? এই যে একজন ঠিকাদারি করতেছে 2 নম্বরই করতেছে, একজন হচ্ছে লাইসেন্সের পরিদর্শন 2 নম্বরই, তো এই সেক্টরগুলো কি মানুষজন জানে না? জানে। তো এগুলো যখন পলিটিক্যাল লিডার ভালো আসবে, যদি কেউ এসে সত্যিকার অর্থে এগুলো বন্ধ করে, মানুষজন হুমড়িকে ভোট দিবে। হ্যাঁ, যে না এরা ভালো কাজ করতেছে। তা এটা আমরা দেখতে চাই যে আসলে কোন দল এইভাবে আসে সিন্ডিকেট মুক্ত দেশ। এই যে যেমন গ্যাসের দাম বাড়িয়ে দিল, এই সিন্ডিকেট যারা করছে এটা কি জানে না? মোবাইল ট্র্যাক করে, এই টেকনোলজি তো আছে, ধরতে পারে না? পারে তো। তো এইটা যারা করবে তাদেরকে মানুষ পছন্দ করবে। ঠিক আছে, তা আমরা দোয়া করি যে আল্লাহর রহমতে বাংলাদেশটা সামনে এরকম অসাধারণ ভাবে আগায় যাক। আর আপনাদের রেগুলার আমরা ইনশাল্লাহ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আগামী 20 দিন কিভাবে যাচ্ছে, কোন দলকে আপনি মনোভুক্ত মনে করেন, আমি সব দলেরই পজিটিভ নেগেটিভটা দেখার চেষ্টা করি। আপনি আপনার বিবেক খাটায় দেখবেন যে কোনটা দল আপনার দেশে আসলে চাঁদাবাজি বন্ধ হবে, দেশ সামনের দিকে আগায় যাবে, সিন্ডিকেট বন্ধ হবে, মানে প্রত্যেকটা মানুষজন হচ্ছে স্বাধীনভাবে মর্যাদার সাথে বাস করতে পারবে। আপনার নিজের সেন্স আছে না? আল্লাহ তো আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, আপনার নিজেকে এটা চিন্তা করতে হবে। তা আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকদিন এটা নিয়ে আসবো, একটু করে কথা বলবো, এবং আপনারা এখন রাজনৈতিক ব্যাপারগুলো খুব চোখে চোখে রাখুন। সামনের 20টা দিন খুব ইম্পর্টেন্ট। আমরা যদি চোর, দালাল, বাটপার, বদমাইশ মুক্ত একটা দেশ পাই, আমার তো মনে হয় অসাধারণ দেশের যে অপেক্ষা করছে সেটা জাস্ট সময়ের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।